এই টাইপের সেম একটা প্রবলেম আমাদের বুয়েটের অ্যাডমিশন টেস্টে আসছে, একদম হুবহুব সেম, একদম হুবহুব সেম বলতে পারো। জাস্ট কপি পেস্ট করে হয়তো মানগুলোকে চেঞ্জ করে দিছে। ইভেনচুয়ালি ওই ম্যাথটা 2018 সালে আসা একটা ম্যাথ, এটা কেউই সলভ করতে পারে নাই তখন। অর্থাৎ 2018 সালে যারাই এইচএসসি দিয়ে বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিছিল তাদের এই প্রবলেমটা ছিল, এবং কেউই এই প্রবলেমটা সলভ করতে পারে নাই যতদূর আমরা বড় ভাইদের কাছ থেকে শুনতে পেরেছি। এই যে আইআইটি প্রবলেম কেন সলভ করি বা কেন তোমাদেরকে পড়াই, এর একটা রিজনই হচ্ছে আইআইটি থেকে কনসেপ্ট হোক অথবা ম্যাথ হোক অথবা হুবহুব ম্যাথ হোক বুয়েটে কপি করা হয়। বুয়েটে কপি করা মানে অন্যান্য ভার্সিটিগুলোতেও কম বেশি কপি করা হয়, আইইউটি থেকে শুরু করে কুয়েট। সো যদি তোমরা কনসেপচুয়াল প্রবলেমগুলো এখান থেকে প্র্যাকটিস করো, হইতে পারে পরীক্ষার হলো হুবহুব একটা কমন পড়ে গেল আর তুমি সেটাকে অ্যান্সার করার কারণে বাকিদের থেকে হয়তো এগিয়ে গেলে। এই জন্যই আসলে আমরা এগুলো সলভ করানো, যাতে করে তোমরা থিঙ্ক করতে পারো, প্রবলেম সলভ করতে পারো, কি টাইপের প্রবলেম সলভ করা উচিত সেটা বুঝতে পারো, প্লাস অ্যাডমিশনেও তোমাদের র্যাঙ্কিংটা বাকিদের চেয়ে ভালো হয়। সো কোনো কারেন্ট ফ্লো হবে না, এটা হচ্ছে প্রথম কথা। এখন কথা হচ্ছে ভাই, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না কেন? আমি তো এসএসসি এইচএসসির বইয়ের মধ্যে সব জায়গায় দেখে আসছি যে ক্যাপাসিটরের মধ্য দিয়ে বা ক্যাপাসিটরের ইভেনচুয়ালি এমন কোনো কনসেপ্ট ছিল না, তোমাদের বইয়ের মধ্যেও কোথাও ছিল না যে ক্যাপাসিটরের মধ্য দিয়ে আসলে আমার ডিসি কারেন্ট যাবে কিনা বা দিক অপরিবর্তী কারেন্ট সেটা কি ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাবে কিনা, বা কিভাবে যাইলেও যাইতে পারে, কিভাবে চার্জ হইতে পারে, কিভাবে ডিসচার্জ হইতে পারে, এটা নিয়ে কিন্তু ডিটেলসে বলা নাই। সো চলো আমরা ছোট একটু জেনে নিই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। সেলেস্টিয়াল ফিজিক্স বই পড়ানোর আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আইআইটির আরেকটা প্রশ্ন সলভ করব, বাট দ্য ট্রিক ইজ এই টাইপের সেম একটা প্রবলেম আমাদের বুয়েটের অ্যাডমিশন টেস্টে আসছে, একদম হুবহুব সেম, একদম হুবহুব সেম বলতে পারো। জাস্ট কপি পেস্ট করে হয়তো মানগুলোকে চেঞ্জ করে দিছে। ইভেনচুয়ালি ওই ম্যাথটা 2018 সালে আসা একটা ম্যাথ, এটা কেউই সলভ করতে পারে নাই তখন। অর্থাৎ 2018 সালে যারাই এইচএসসি দিয়ে বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিছিল তাদের এই প্রবলেমটা ছিল, এবং কেউই এই প্রবলেমটা সলভ করতে পারে নাই যতদূর আমরা বড় ভাইদের কাছ থেকে শুনতে পেরেছি। তো আমরা ম্যাথটা দেখি কি টাইপের একটা ম্যাথ আসছে। এই যে এই সার্কিটটা, তোমরা যারাই বুয়েটের কোয়েশ্চেন ব্যাংক দেখছো তোমরা এই সার্কিটটার সাথে পরিচিত আছো। 2018 সালে এই প্রবলেমটা আসছিল, যেখানে ক্যাপাসিটরের সঞ্চিত বিভবটা বের করতে, সঞ্চিত শক্তি বের করার জন্য বলা হয়েছে এই সার্কিটের। তো চলো আমরা ডিটেলস এটা সলভ করবো ইনশাল্লাহ। আর এই যে আইআইটি প্রবলেম কেন সলভ করি বা কেন তোমাদেরকে পড়াই, এর একটা রিজনই হচ্ছে আইআইটি থেকে কনসেপ্ট হোক অথবা ম্যাথ হোক অথবা হুবহুব ম্যাথ হোক বুয়েটে কপি করা হয়। বুয়েটে কপি করা মানে অন্যান্য ভার্সিটিগুলোতেও কম বেশি কপি করা হয়, আইইউটি থেকে শুরু করে কুয়েট। সো যদি তোমরা কনসেপচুয়াল প্রবলেমগুলো এখান থেকে প্র্যাকটিস করো, হইতে পারে পরীক্ষার হলো হুবহুব একটা কমন পড়ে গেল আর তুমি সেটাকে অ্যান্সার করার কারণে বাকিদের থেকে হয়তো এগিয়ে গেলে। এই জন্যই আসলে আমরা এগুলো সলভ করানো, যাতে করে তোমরা থিঙ্ক করতে পারো, প্রবলেম সলভ করতে পারো, কি টাইপের প্রবলেম সলভ করা উচিত সেটা বুঝতে পারো, প্লাস অ্যাডমিশনেও তোমাদের র্যাঙ্কিংটা বাকিদের চেয়ে ভালো হয়। সো চলো শুরু করি। বলা আছে এই পার্ট অফ সার্কিট ইন আ স্টেডি স্টেট অ্যালং উইথ দ্য কারেন্ট ফ্লোয়িং। এখানে একটু ভালো করে বুঝো, এই লাইনটা নিয়েই সবার একটা কনফিউশন ছিল তখন। স্টেডি স্টেট বলতে কি বোঝানো হচ্ছে? অ্যালং উইথ দ্য কারেন্টস ফ্লোয়িং ইন দ্য ব্রাঞ্চেস, অর্থাৎ এই যে এতগুলো শাখা প্রশাখা আছে তার মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, কারেন্টও ফ্লো হইতেছে বাট সার্কিটটা আবার সাম্য অবস্থায় আছে। দ্য ভ্যালুজ অফ রেজিস্ট্যান্স এটা দেয়া আছে, এটসেট্রা দ্বারা বোঝানো হচ্ছে যে ভিতরে যা আছে সব ইজ শোন ইন দ্য ফিগার। ক্যালকুলেট দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর সি 4 মাইক্রোফ্যারাড। তো সার্কিটটা আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। এখন আমরা কি করব? এই ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি বের করব। তো সঞ্চিত শক্তি বের করার প্রথম সূত্র আমরা জানি, সঞ্চিত শক্তি বের করার জন্য একদম প্রিলিমিনারি সূত্র তোমরা পড়ে আসছো, ইউ ইজ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। এটা সবাই জানো, এটা না জানার কিচ্ছু নেই। এইচএসসিতে এটা দিয়ে মনে হয় 1000বার প্রশ্ন আসছে, সো এটা নিয়ে আসলে না জানার কিছু নেই। এখন আসি, সাম্যাবস্থা বলতে কি বোঝানো হয়েছে। এই জিনিসটা তখনকার সময়ের স্টুডেন্টরা বা ভাইয়ারা আসলে মনে হয় বুঝতে একটু সমস্যা হয়েছে, বাট সাম্যাবস্থা মানে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এটা হচ্ছে প্রথম কথা। এখন কথা হচ্ছে ভাই, ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে না কেন? আমি তো এসএসসি এইচএসসির বইয়ের মধ্যে সব জায়গায় দেখে আসছি যে ক্যাপাসিটরের মধ্য দিয়ে বা ক্যাপাসিটরের ইভেনচুয়ালি এমন কোনো কনসেপ্ট ছিল না, তোমাদের বইয়ের মধ্যেও কোথাও ছিল না যে ক্যাপাসিটরের মধ্য দিয়ে আসলে আমার ডিসি কারেন্ট যাবে কিনা বা দিক অপরিবর্তী কারেন্ট সেটা কি ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাবে কিনা, বা কিভাবে যাইলেও যাইতে পারে, কিভাবে চার্জ হইতে পারে, কিভাবে ডিসচার্জ হইতে পারে, এটা নিয়ে কিন্তু ডিটেলসে বলা নাই। সো চলো আমরা ছোট একটু জেনে নিই। সেটা হচ্ছে একটা ক্যাপাসিটরের মধ্যে চিন্তা করো, এটা তো একটা ক্যাপাসিটর আছে, এর তো তুমি একটা ব্যাটারি লাগাই দিছো, একটা ভোল্টেজ সোর্স দিছো ভি, এটা হচ্ছে সি। এখন আমরা জানি যে কিউ ইজ ইকুয়ালস টু সিভি, অর্থাৎ
যদি ক্যাপাসিট্যান্স সি এবং ভোল্টেজ ভি হয় দুটা প্রান্তের, তাহলে সঞ্চিত চার্জের মান হচ্ছে এটা। এখন যখনই তুমি একটা ডিসি সোর্স দিবে, আমি ধরে নিচ্ছি একটা ডিসি কারেন্ট, যখনই তুমি একটা ডিসি ভোল্টেজ সোর্স বা ডিসি ব্যাটারি ক্যাপাসিটর অ্যাক্রসে যোগ করবা, তখন ধুম করে এর মধ্য দিয়ে খুব বেশি পরিমাণে চার্জের ফ্লো হয়। এখান থেকে প্লাস চার্জগুলো ফ্লো হয়, এখান থেকে মাইনাস চার্জগুলো ফ্লো হয়, যার কারণে এই পজিটিভ প্রান্তে পজিটিভ কিউ আর এখানে নেগেটিভ কিউ পরিমাণ চার্জ জমা হয়। এখন মজার বিষয় হচ্ছে চার্জ জমা হওয়ার পরে কি হয় বলো তো? এটা নিয়ে কখনো কোথাও আলোচনা করা হয়েছে? হয় না, যার জন্য তোমরা এটা জানো না। যেই মোমেন্ট অফ টাইমে, অ্যাট দ্য মোমেন্ট অফ টাইম যখন চার্জ জমা হয়ে গেছে, তখন আর এর মধ্যে দিয়ে কোনো ধরনের কারেন্টও যাবে না, কোনো ধরনের বিদ্যুৎও যাবে না, ভোল্টেজও ড্রপ হবে না, শেষ কথা, ক্লিয়ার? অর্থাৎ ভোল্টেজটা গেল, চার্জটা জমা হইলো, এটা পুরোপুরি একটা স্টেবল পজিশন বা যেটাকে স্টেডি স্টেট বলে চলে আসছে, তার মধ্যে দিয়ে এখন চার্জ জমা হয়ে গেছে, সে এখন আর কিছু করবে না। জিনিসটা এমন আর কি, যেটাতে একটা প্যাসিভ সোর্স বা বলতে পারি এটা চার্জ সঞ্চয় করে। তুমি যে মোমেন্টে এটার মধ্যে দিয়ে চার্জ দিছো, চার্জ সঞ্চয় করে ফেলছে, তারপরে তো আর এর কোনো কাজ নাই, এর মধ্যে দিয়ে তো চার্জ আসার কোনো মানেই হয় না, সে তো চার্জ সঞ্চয় করে ফেলছে, একটা স্যাচুরেশনে চলে গেছে। তো এই জন্য ডিসি কারেন্ট যখন আমরা দেই, তখন মিলি সেকেন্ডের মধ্যেই এটা চার্জড হয়ে যায়, মিলি বা মাইক্রো সেকেন্ডের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে এটা ফুলি চার্জ হয়ে যায়, যার কারণে এরপর আর এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। তার মানে সাম্য অবস্থা বলতে আমরা এখানে বুঝতে পারতেছি, একটু ভালো করে বুঝো এই জায়গাটাই, এই ম্যাথের সব থেকে বড় ট্রিক। সাম্য অবস্থা বলতে বোঝায় যে ক্যাপাসিটরটা ফুলি চার্জড, ক্যাপাসিটর চার্জড, ক্যাপাসিটর চার্জড হয়ে গেছে, যার কারণে এর মধ্য দিয়ে কোনো ডিসি কারেন্ট প্রবাহিত হবে না। এটাই হচ্ছে আমার সাম্যাবস্থার সংজ্ঞা। এটা হচ্ছে প্রথম কথা। এই জিনিসটা আমাদের এখানে বোঝানোটা খুবই জরুরি। অর্থাৎ বলতে পারো যে ভাই এত ডিটেলসে এই জিনিসটা কেন বলতেছেন, কারণ এই জিনিসটা এই চ্যাপ্টার বা এই ম্যাথটা সব থেকে বড় কথা। সাম্যাবস্থা মানে হচ্ছে ক্যাপাসিটর ফুলি চার্জড হয়ে গেছে, যার কারণে এর মধ্যে দিয়ে কোনো ডিসি কারেন্ট এখন আর প্রবাহিত হবে না, এটা ফুলি ব্লক। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে কারেন্টটা আছে, এই যে এখানকার যে কারেন্টগুলো আছে, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, এখান থেকে একটা কারেন্ট আসতেছে, এখান থেকে একটা কারেন্ট, এখান থেকে একটা কারেন্ট, পুরো সার্কিটের মধ্যে কারেন্ট আছে, কিন্তু এই ব্রাঞ্চের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। অর্থাৎ এটা এভাবে কারেন্ট ঢুকতে পারবে না, এদিক দিয়েও কারেন্ট ঢুকতে পারবে না, এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো কারেন্টই যাবে না। এটা হচ্ছে আমার সাম্যাবস্থার মূল কথা। এখন আমরা আসি আচ্ছা, ওয়েট, আচ্ছা তাহলে এখন আমরা কি করব? এটা একটু কপি করতে হবে, ওয়েট, একটু কপি করে নেই। আচ্ছা এটা দিলে হয়তো, ঠিক আছে। এখন চিন্তা করো, আরে আচ্ছা এখানে আসছি, ওকে। তাহলে এখন আমরা কি করব, আমাদের এই ক্যাপাসিটরটার ভালো করে লক্ষ্য করে, ক্যাপাসিটরটা দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। বাট মজার বিষয় হচ্ছে এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। অর্থাৎ আমি যদি এটাকে এ বিন্দু দেই, এটাকে বি বিন্দু দেই, তাহলে ভিএবি বের করতে হবে। আমার মূল টার্গেট হচ্ছে কি বের করা? ভিএবি বের করা। আমি যদি ভিএবি বের করতে পারি তাহলে আমার কাজ শেষ। এই ভিএবিটা বের করতে হবে, ক্যাপাসিটর দুই প্রান্তের বিভব পার্থক্য। সেটা কিভাবে বের করতে পারি একটু ভালো করে লক্ষ্য করো। আমাদের এই সার্কিটের মধ্যে আমি সব কিছু একটু মুছে দিই এখানে, তাহলে এখান থেকে আমাদের সলভ করতে সুবিধা হবে। দেখো আমাদের এই জায়গা থেকে 1 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, উপর থেকে 1 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, এখানে 2 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে এদিকে, ঠিক আছে। যেহেতু এই সার্কিটে এদিক থেকে কোনো কারেন্ট যাবে না, এদিক দিয়ে পুরো ব্লক, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, তার মানে এই 1 এম্পিয়ার আর 2 এম্পিয়ার পুরোটাই এই দিকে চলে যাবে। অর্থাৎ এই দিকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে 1 + 2 এম্পিয়ার বা 3 এম্পিয়ার। এর কথা কি বুঝতে পারছো? কেন? কারণ আমরা ওই যে কারশফসের কারেন্ট ল, কেসিএল থেকে জানি যে পরিমাণ কারেন্ট এন্টার করবে একটা নোডে, সে একই পরিমাণ কারেন্ট বের হবে। সো এখানে আমার এটাতে একটা নোড চিন্তা করি, এ নোডের মধ্য দিয়ে আমার কারেন্ট 1 এম্পিয়ার প্রবেশ করতেছে, 2 এম্পিয়ার প্রবেশ করতেছে, তাহলে বের হবে 3 এম্পিয়ার। ডান। আবার দেখো এখানে একটা নোড আমি ধরে নিচ্ছি বি, তো বি নোডের মধ্যে আমার কারেন্ট যাচ্ছে কত? 2 এম্পিয়ার,
নিচ থেকে 1 এম্পিয়ার মানে 3 এম্পিয়ার, এখান থেকেও কারেন্ট যাচ্ছে কত আমার 3 এম্পিয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে এখন লক্ষ্য করো, এরপর আমাদের আর কিছু দেওয়া নাই। তাহলে 3 এম্পিয়ার কারেন্ট যদি যায়, এখান থেকে একটা 3 এম্পিয়ার কারেন্ট আসতেছে, এই 3 এম্পিয়ার কারেন্টটা চিন্তা করো, এই 3 এম্পিয়ার কারেন্ট এখান থেকে একটা 3 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আমরা যদি এখানে আবার কেভিএল অ্যাপ্লাই করি তাইলে আমার কাজ শেষ। কেভিএলটা কেমন অ্যাপ্লাই করবো দেখো, আমরা এই ওয়েট আমাদের তো ভিএবি বের করতে হবে তাই না, আমরা এই জন্য একটা ছোট্ট করে কেভিএল আঁকবো। সো দেখো সার্কিট একটু ছোট করে আবার আঁকি, এই ঠিক আছে। ধরো আমার এই দুই প্রান্ত হচ্ছে যে এ আর এটা হচ্ছে তোমার বি। তো চিন্তা করো এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 3 এম্পিয়ার, এটা রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম, এই রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 1 ওহম, আবার এই দিক থেকেও কারেন্ট যাচ্ছে 3 এম্পিয়ার, এই রেজিস্ট্যান্সটা কত 2 ওহম। তাহলে এই 3 এম্পিয়ার কারেন্টটা যাচ্ছে এখানে। আমরা যদি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি, এই লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি 3 এম্পিয়ার ইন্টু 5 প্লাস 3 এম্পিয়ার ইন্টু 1 মাইনাস 3 এম্পিয়ার ইন্টু 2, কারণ কারেন্টটা উল্টো দিকে যাচ্ছে। তার মানে আমরা ভিএবি ইজ টু ডিরেক্টলি লিখতে পারি এভাবে, দেখো যে 3 এম্পিয়ারটা কার কার মধ্যে দিয়ে যাচ্ছে 5 ওহম 1 ওহম, তাহলে 6 ওহম মাইনাস উল্টা দিকে আসতেছে। দেখো আমরা যে লুপটা ঘুরাচ্ছি সেটা উল্টা দিকে, কারেন্টটা যাচ্ছে এই দিকে 3 এম্পিয়ারটা, আমার লুপটা ঘুরতেছে এই দিকে, তাহলে কত হবে 3 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 318, 18 থেকে 3 দুগুণে 6 বাদ যান থাকবে কত 12 ভোল্ট। আমরা ভোল্টেজটা পেয়ে গেছি, আমাদের কাজ শেষ। আমাদের যে ভিএবিটা বের করার কথা বলছে সেটা আমাদের হয়ে গেছে। তার মানে এখন আমাদের সঞ্চিত শক্তি বের করা ইজ আ ম্যাটার অফ জোক। আমরা সঞ্চিত শক্তি কেমন বের করবো, ইউ ইজ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে আমাদের সি ছিল 4 এম্পিয়ার, 4 মাইক্রোফ্যারাড, ভি কত পাইছি আমরা 12, তাই না? তাহলে 12 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 12 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, এখান থেকে আমরা পাবো 0.5 ইন্টু 4 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 12 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আসবে কত, এনার্জিটা হচ্ছে 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 জুল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সঞ্চিত শক্তি। এটা হচ্ছে আমাদের কি বলতো সঞ্চিত শক্তি। ক্লিয়ার? তো আমি একটু ছোট্ট করে প্রবলেমটা রিভিউ করি। এখানে সব কথার শেষ কথা বা মেইন কথাটাই ছিল ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট না যাওয়াটা। এটা আসলে বোঝাটা ইম্পর্টেন্ট। এই যে স্টেডি স্টেট বা সাম্য অবস্থার কথা বলা হয়েছে, এটা দিয়ে তোমাকে বুঝতে হবে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। তো তোমাকে করতে হবে দুইটা ক্যাপাসিটরের মধ্যে বিভবটা বের করতে হবে। তো বিভব বের করার সবচেয়ে সহজ উপায় কি, তুমি সার্কিটের এই অংশটা নিয়ে কাজ করবা, তুমি সার্কিটের এই অংশটা নিয়ে কাজ করবা, এই অংশটা, কারণ এই অংশের মধ্যে তুমি কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মান জানো। তুমি এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করে কারেন্টের ভ্যালুগুলো বের করবা, দেন কেভিএল অ্যাপ্লাই করে ভোল্টেজটা বের করবা, শেষ। এখানে 3 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানেও 3 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এই পুরো সার্কেলের মধ্যে তুমি যদি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করো, ভিএবির মানটা সহজে পেয়ে যাবা এক নিমিষেই। 3 এম্পিয়ার কারেন্ট 5 এবং 1 6 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, আবার উল্টা দিক থেকে 3 এবং 2, তাহলে মাইনাস 3 দুগুণে 6, তাহলে টোটাল 12 ভোল্ট। আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাড, দ্যাটস ইট। সেম টাইপের একটা ম্যাথ আমাদের বইটা আসছে, একদম হুবহু তোমরা যদি দেখো, বাট ওই সময় কেউ পারে নাই, জাস্ট বিকজ এখানে জিনিসটা অনেক মানে দেখে মনে হচ্ছে কেমন একটু প্যাঁচালো। আর পরীক্ষার হলে 3 মিনিট সময়টা আসলে খুব ক্রুশাল বুয়েট অ্যাডমিশন টেস্টে, তখন আসলে অনেক পারা জিনিসই ভুলে যায়। ওই জায়গায় এমন একটা অ্যাডভান্স জিনিস আসলে তো আসলে একটু পারাটা টাফ। সো সবাই আশা করি বুঝতে পারছো। আমরা এই টাইপের আরও অনেক প্রবলেম নিয়ে ফিউচারে কথা বলবো। সবাই কানেক্টেড থাকো, আর সেলেস্টিয়া ফিজিক্স সবাই সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।